মুসলিম প্রধান দেশে কোরআন বিরোধী কোনো নীতি চায় না হেফাজতে ইসলাম। নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল সহ 4 দাবিতে মহাসমাবেশ। কর্মক্ষেত্রে মৃত্যুর ক্ষতিপূরণ আজীবন আয়ের সমান করার দাবি শ্রমিকদের। বৈষম্যমূলক আইনের বাতিল চায় খাত সংশ্লিষ্টরা। ডেঙ্গু নিয়ন্ত্রণে বাস্তবসম্মত পদক্ষেপের আহ্বান নগরবাসী। মশক নিধন অভিযান জোরদার করা হয়েছে, দাবি দক্ষিণ সিটির। এবং পাক ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে। 9 রাত ধরে গোলাগুলি। সিন্ধুর পানি প্রবাহে বাধা দিলে সামরিক হামলার হুঁশিয়ারি ইসলামাবাদে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। 90% মুসলমানের দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো নীতি বাস্তবায়নের সাহস না দেখাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে তারা এই কথা বলেন। নারী অধিকার সংস্কার বিষয়ে কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্র্যাজেডি সহ আওয়ামী লীগ শাসন আমলে সব গণহত্যার বিচারের দাবি জানান তারা। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের সহকর্মী মনির ইসলাম। হেফাজতের সমাবেশের সবশেষ খবর জানবো তার কাছ থেকে। মনির, আপনি তো মহাসমাবেশে আছেন, সেখানে হেফাজত নেতারা কি বলছেন, তাদের কি বক্তব্য আছে জানাবেন। মূল দাবি আজকের সমাবেশ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে তারা আসলে যে ধর্মীয় বিরোধী এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এমন প্রস্তাব বিরুদ্ধে তারা খুশি হয়েছে এবং এই প্রস্তাবনা বাতিল করে নতুন কমিশন, যে কমিশনে আলেম ওলামাদের অন্তর্ভুক্ত করার দাবিটা আসলে তাদের মূল দাবি। আর একটা বিষয় যে সংবিধানের যে বাদের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা বাতিল করে সেটিও কিন্তু তারা গুরুত্ব দিয়েছে। পাশাপাশি আল্লাহর এবং সরকারের আমলে গণহত্যা সেই গণহত্যার কিন্তু যে এখন পর্যন্ত আসলে মামলা হয়নি এবং তাতে অচিরেই মামলা করা হয় সে বিষয়ে কিন্তু তারা আরেকটি দাবি করেছে। আর ভারতীয় আগ্রাসন এবং পুলিশের যে মুসলিম নিপীড়ন, সেই নিপীড়নের বিরুদ্ধেও তারা কিন্তু সোচ্চার। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে সমাবেশে কিন্তু অংশ নিয়েছিলেন আমাদের সম্পাদক মুসলিম নেতা মাহমুদুর রহমান এবং জুলাই নেতা এনসিপির মুখ্য সমন্বয়ক আস্তাদ আব্দুল্লাহ। তারাও কিন্তু তাদের হেফাজতের যে মূল দাবিগুলো, সেই দাবিগুলোর কথা প্রকাশ করেছে এবং মূল দাবি চারটি হলে তারা কিন্তু আজকের সেখানে কিন্তু দাবি তারা তুলে ধরেছেন। সবই এই ছিল আমার কাছে হেফাজতের সমাবেশ থেকে সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংগঠনটির কর্মীদের বক্তব্য শোনাচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। এ নিয়ে জানতে যুক্ত হচ্ছি তার সাথে। মারুফ, মহাসমাবেশে সার্বিক চিত্র সহ হেফাজতের নেতারা কি বলছেন, তাদের বক্তব্য কি জানাবেন। সোনিয়া, আমরা এই মুহূর্তে রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা জানেন যে হেফাজতে ইসলামের যেই সমাবেশ সেটি সকাল 9টায় শুরু হয়েছে। 2013 সালের 5 মে শাপলা চত্বরে যে হেফাজত নেতাকর্মীদের উপর নৃশংস গণহত্যা চালিয়েছিল স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা, সেই গণহত্যার পরে এইবারই প্রথম এই বড় করে সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ করলো এই অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম। আপনাদেরকে যদি জানাতে চাই, এই সংগঠনের পক্ষ থেকে মূলত 4টি
দাবি এখানে তুলে ধরা হয়েছে। তার মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল করা, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মিথ্যা মামলা ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ডের গণহত্যার বিচার কার্যকর করতে হবে এবং সর্বশেষ চতুর্থ যে দাবি করা হয়েছে তা হচ্ছে ফিলিস্তিন, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারকে ভূমিকা পালন করতে হবে। তো সব মিলিয়ে আজকে এখানে যেই হেফাজত নেতারা ছিলেন তারাও বারবার আক্ষেপ করেছেন যে স্বৈর শাসনের পতনের পরও হেফাজতের এই নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাগুলো তুলে নেওয়া হয়নি এবং সকল বিষয়ে সংস্কার কমিশন গঠিত হলেও এই শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছিল সেই শাপলা চত্বরের হত্যাকাণ্ডের নিয়ে তদন্ত কমিশন বা সেরকম কোনো অগ্রগতি সরকারের পক্ষ থেকে দেখা যায়নি। তো সব মিলিয়ে এই সরকারকে আহ্বান জানাচ্ছেন তারা দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার কার্যকরে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার এবং যদি তারা এই কার্যক্রমে ব্যর্থ হয় তাহলে হেফাজতে ইসলামের পক্ষ থেকে মামুনুল হক আজকে ঘোষণা দিয়েছেন যে কোনো আন্দোলনের মাধ্যমে তারা তাদের যেই প্রস্তাবগুলি সেগুলো বাস্তবায়নে সরকারকে বাধ্য করবেন। তারা সরকারকে স্মরণ করিয়ে দিতে চেয়েছেন যে এই হেফাজতে ইসলামের উপর নারকীয় হত্যাকাণ্ড এবং এই বর্বরচিত হত্যাকাণ্ড দ্রুত তদন্ত করে সরকারকে বিচারের মুখোমুখি করতে হবে। তো সব মিলিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এখন কিছুটা বৃষ্টি পড়ছে, যার কারণে সমাবেশও শেষের দিকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সোনিয়া। মারুফ, আপনাকে ধন্যবাদ। কর্মক্ষেত্রে মৃত্যুতে 2 লাখ টাকা ক্ষতিপূরণ শ্রমিকের জীবনের মূল্য হতে পারে না, তাই এই ক্ষতিপূরণ আজীবন আয়ের সমান করার দাবি তাদের। আর শ্রমিকদের হয়রানিমুক্ত কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা, আবাসন, তাদের ছেলে মেয়ের শিক্ষা নিশ্চিত করা এবং বৈষম্যমূলক শ্রম আইন বাতিলের তাগিদ দেন এই খাত সংশ্লিষ্টরা। শ্রম সংস্কার নিয়ে রেজা খানের 2 পর্ব প্রতিবেদনের আজ শেষ কিস্তি। 2006 সালের শ্রম আইনে শ্রমিকের স্বার্থ উপেক্ষা করে অনেক ধারা এখনো বলবৎ আছে। সরকারি খাতে মাতৃত্বকালীন ছুটি 6 মাস, বেসরকারিতে 4 আর আউটসোর্সিং কর্মীদের জন্য তা মাত্র 1.5 মাস। মাতৃকালীন ছুটি দেয়, ছুটি দেয় 1 মাস 12 দিনও ছুটি পাই আমরা। বৈষম্যটা যেন না থাকে আমাদের মাতৃত্বকালীন ছুটির সময়। এদিকে ইপিজেডগুলোর জন্য আবার আলাদা শ্রম আইন কার্যকর আছে। শ্রমিকরা বলছেন এক দেশে 2 আইন চলতে পারে না। ইপিজেডে তাদের জন্য এক নিয়ম করা হয়েছে আর আমাদের সাধারণ ফ্যাক্টরিগুলোর জন্য আরেক নিয়ম করা হয়েছে। 5 বছর পর পর মজুরি নির্ধারণ করার কথা, কিন্তু আমরা বলছি যে 3 বছর পরে নির্ধারণ করতে হবে। এছাড়া ইচ্ছামতো কর্মী ছাঁটাই বন্ধ, শ্রমিকদের চিকিৎসা, বাসস্থান, তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা এবং পুলিশের মতো রেশনিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমাদের শ্রমিকরা কর্মক্ষেত্রে যদি অবহেলাজনিত কারণে মারা যায়, এটা আগে ছিল 1 লাখ টাকা ক্ষতিপূরণ, এখন হয়েছে 2 লাখ টাকা ক্ষতিপূরণ। তাহলে একটা মানুষের জীবনের মূল্য কি 2 লাখ টাকা হতে পারে মাত্র? তাহলে আমরা বলেছি এই ক্ষতিপূরণের পরিমাণ আজীবন আয়ের সমান করতে হবে। পূর্বে শ্রম আইন সংস্কারে যে কমিশন করা হয়েছিল তাতে মূলত 10 ভাগ শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল। বলা হচ্ছে এবারই প্রথম শ্রমিকদের পরিপূর্ণ স্বার্থ সংরক্ষণ করা হয়েছে। প্রত্যেক মানুষেরই কোনো না কোনো একটা স্কিম থাকতে হবে যে আমি যদি বিপদে পড়ি ওখান থেকে আমি একটা সুরক্ষা পাবো। সেটা যারা প্রাতিষ্ঠানিকভাবে কাজ করে তারা মালিক শ্রমিক মিলে করতে পারে। সরকার নিয়মিত কাজ করে না, তাদের জন্য এমন একটা অবস্থা হবে যে সেও কিছু জমা দিবে, মালিক সরকারও কিছু দিবে, কিন্তু এটা থাকতে হবে। তাই এবারের শ্রম কমিশনের সংস্কারের আশায় বুক বেঁধে আছেন দেশের কোটি কোটি শ্রমজীবী মানুষ। এই সংস্কার শুধুমাত্র প্রচলিত অর্থে একটা শিল্প বা প্রাতিষ্ঠানিক সেক্টরকে কেন্দ্র করে না, সবাইকে কেন্দ্র করে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। রানা প্লাজা ও তাজরিন ফ্যাশনের ঘটনায় জড়িত মালিকরা ছাড় পাবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা সাখাওয়াত হোসেন। রাজধানীর এফডিসিতে শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক শ্রমিক সম্পর্ক নিয়ে ছায়ার সংসদে এসব কথা জানান তিনি। পালিয়ে যাওয়া মালিকদের কারখানা বিক্রি করে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে বলেও জানান তিনি। মালিক জেলে অথবা পালিয়েছেন, এর মধ্যে ম্যাক্সিমাম কয়েকটি কারখানা শ্রমিকদের পাওনা নিষ্পত্তি করা হয়েছে, বাকি কারখানা শ্রমিকদের পাওনা নিষ্পত্তি করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা আমরা কাজ করছি। কিছুদিন পূর্বে সংগঠিত শ্রমিক অসন্তোষের
বিদেশি কোনো শক্তির ইন্ধন ছিল কিনা আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ এটা ঠিক আমার পক্ষে বলা সম্ভব নয়। এটা যদি ইনভেস্টিগেট করা হয় তাহলে তো বোঝা যাবে। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস আজ। এবারে প্রতিপাদ্য সাহসী নতুন বিশ্ব রিপোর্টিং, স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব। এক ভিডিও বার্তায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেন, সাংবাদিকতা দিন দিন কঠিন ও বিপজ্জনক হচ্ছে। এদিকে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রকাশিত স্বাধীন গণমাধ্যম সূচকে 16 ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশে। মুনতাসির মামুনের প্রতিবেদন। বিপুল সংখ্যক যে শিক্ষার্থী তারা কিন্তু তাদের দাবি না মানে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে অন্যতম হাতিয়ার। কিন্তু নানা চাপ আর হুমকির কারণে স্বাধীন সাংবাদিকতাই এখন বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। কোটা সংস্কার আন্দোলনকারীদের আন্দোলনের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতার গুরুত্ব তুলে ধরা এবং বিশ্বজুড়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। 1993 সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে পালিত হচ্ছে এই দিবস, যার এবারে প্রতিপাদ্য সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং, স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব। এক ভিডিও বার্তায় জাতিসংঘের মহাসচিব বলেন, সাংবাদিকতা দিনে দিনে কঠিন ও বিপজ্জনক হচ্ছে। নেমে আসছে আক্রমণ, আটক ও সেন্সরশিপের মতো খোরাক। বিশেষ করে গাজায় সাংবাদিকদের হত্যার কথা উল্লেখ করেন তিনি। Tragically, this is becoming more difficult every year and more dangerous. Journalists face attacks, detention, censorship, intimidation, violence, and even death simply for doing their jobs. We are seeing a sharp rise in the number of journalists killed in conflict areas, particularly in Gaza. বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্যারিস ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF তাদের 2025 সালের সূচক প্রকাশ করেছে। এতে গত বছরের তুলনায় 16 ধাপ এগিয়েছে বাংলাদেশ। সূচকে 180টি দেশের মধ্যে অবস্থান 149তম। সূচকে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এক বিবৃতিতে বলেন, গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় স্বাধীন গণমাধ্যম সূচকে উন্নতি হয়েছে। ডিজিটাল প্রযুক্তি বিশ্বজুড়ে তথ্য প্রাপ্তিকে সহজ করেছে, তবে চ্যালেঞ্জও কম নয়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম গুজব ও মিথ্যা তথ্য ছড়াতে ভূমিকা রাখছে। গণমাধ্যমের স্বাধীনতা এসব ইস্যুকেও প্রাধান্য দিতে হচ্ছে। Accurate, verifiable, fact-based information is the best tool to diffuse them. মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। মশক নিধনে সচেতনতা সৃষ্টির পাশাপাশি অভিযান জোরদার করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। খিলগাঁওয়ের এক র্যালি শেষে বাসযোগ্য নগর উপহার দেওয়ার প্রত্যয় জানান ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া। যদিও নগরবাসী বলছেন, কেবল অভিযান নয়, ডেঙ্গু নিয়ন্ত্রণ সহ পরিচ্ছন্ন নগরী গড়তে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সাধারণত বর্ষাকে ধরা হয় ডেঙ্গুর মৌসুম, কিন্তু এর আগেই বাড়ছে সংক্রমণ। মার্চের তুলনায় এপ্রিলে আক্রান্ত ও মৃত্যু দ্বিগুণ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মার্চে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন 336 জন। এপ্রিল পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়ায় 701-এ। মশা জরিপ ও ডেঙ্গু পূর্বাভাস শীর্ষক সর্বশেষ প্রতিবেদন মতে গত বছর এপ্রিলের চেয়ে এবার মশার ঘনত্ব বেশি। এপ্রিলে ছিল 10.26%, আর 2024 সালের একই সময়ে মশার ঘনত্ব ছিল 9.25%। এমন পরিস্থিতিতে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের কথা বলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সচেতনতা বাড়াতে খিলগাঁওয়ে র্যালিও করেন সংস্থাটি। বেশ কয়েক বছর ধরেই ডেঙ্গু মৌসুম মানেই আতঙ্ক। মোকাবিলায় সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সংস্থার ভূমিকা বরাবরই প্রশ্নবিদ্ধ। এবারে অন্তত ভিন্ন কিছুর প্রত্যাশা করছেন নগরবাসী। মৌসুম শুরুর আগেই জলাশয় পরিষ্কার এবং মশার উৎপত্তি স্থল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সরকারের প্রতি সবার প্রতি অনুরোধ, ঝিলদানি পরিষ্কার রাখা হয়, যেভাবে হোক পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে মশার থেকে অনেকটা বাঁচা যাবে। সর্বসময়ের জন্য যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যাতে এই মশার যে প্রজনন যেন এখানে আর ঘটতে না পারে। এই ব্যাপারে প্রতিটি মানুষ যাতে সোচ্চার হয়ে এবং সকলের সহযোগিতায় যাতে এই মশার নিধনের জন্য চেষ্টা করে যায়। মশক ব্যবস্থাপনায় দিনের বেলা আপনার অ্যালার্জিসাইডিং যারা আছে, যে মশক স্প্রে করা হয়, এটা আমাদের শাহজাহানপুর ঝিলে প্রতিনিয়ত কার্যক্রম করা হয় হুইলব্যারো মেশিনের মাধ্যমে। ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা জরুরি বলেই মনে করছেন নগরবাসী।
উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কাশ্মীর সীমান্তে উত্তেজনা বাড়ছে। টানা নবম রাতের মতো সেখানে গোলাগুলি হয়েছে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতকে কড়া হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। বলেন, সিন্ধু নদের পানি প্রবাহে বাধা দিলে ভারতের সামরিক হামলা চালানো হবে। এদিকে উত্তেজনা কমাতে দুদেশকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টস। দিন যত যাচ্ছে ভারত পাকিস্তান উত্তেজনা ততই বাড়ছে। পাল্টাপাল্টি দোষারোপ সহ দেয়া হচ্ছে হুমকি, সতর্কবার্তা। কাশ্মীর হামলার পর দুদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ভেস্তে গেছে। সীমান্তেও মানা হচ্ছে না নিয়ন্ত্রণ রেখার চুক্তি। এই নিয়ে টানা নবম রাতের মতো কাশ্মীর সীমান্তে গোলাগুলি করেছে দুদেশের সেনারা। বরাবরের মতো পাকিস্তানকেই দোষারোপ করে তীর ছুটছে ভারতীয় গণমাধ্যমগুলো। এনডিটিভি বলছে, পাকিস্তানি সেনারা লাইন অফ কন্ট্রোল মানছে না। বিনা উস্কানিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোট অস্ত্র দিয়ে গুলি চালাচ্ছে পাক সেনারা। পাকিস্তান গুলি ছোড়ার পর ভারত জবাব দিয়েছে বলে দাবি সংবাদ মাধ্যমটির। এদিকে ভারতকে একের পর এক কড়া হুঁশিয়ারি দিয়েই যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মাহমুদ আসিফ বলেন, সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধে বাধা দেয়া বা অন্য কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নিলে ভারতের ওপর সামরিক হামলা চালানো হবে। এছাড়া পহেলগাম হামলার জেরে ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। একই সঙ্গে দেশের জনগণের সম্মান রক্ষায় যে কোনো মূল্যে প্রস্তুত থাকার অঙ্গীকার করেছে তারা। চলমান এ পরিস্থিতিতে দিল্লি ও ইসলামাবাদকে সংযত থাকার এবং সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে আলাদাভাবে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। কাজী শাহরিন, মোহনা সংবাদ। সরকারি 3 দিনের ছুটিকে কেন্দ্র করে চাঁদপুরে পর্যটকদের ভিড় বেড়েছে। শহরের অন্যতম আকর্ষণীয় স্থান ত্রিমুনির মোহনা, মূলহেড ও মিনি কক্সবাজারে। শিশু কিশোর থেকে শুরু করে বয়স্করাও পরিবার পরিজন নিয়ে এসেছেন নদীর তীরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিফ। চাঁদপুরে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনার অপূর্ব সৌন্দর্য আকর্ষণ করছে দর্শনার্থীদের। কেউ নদীর মোহনায় বসে নদীর হাওয়া খাচ্ছেন, কেউ নৌকায় করে ঘুরে বেড়াচ্ছেন 3 নদীর মিলনস্থলে। চাঁদপুর বড় স্টেশন নদীর পাড়ে ছুটির দিনে বেড়াতে এসে খুশি ছোট বড় সবাই। এই সময় তারা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধিতে সরকারি হস্তক্ষেপ কামনা করেন। সরকারের পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা করে দেওয়া হতো বসার জন্য, তাহলে খুবই ভালো হতো। মানুষ আসছে এখানে উপভোগ করার জন্য। চাঁদপুর আসছি, বড় স্টেশন, ঘোরার তেমন তো জায়গা নাই, তারপরে ভালো লাগলো এখানে আসলে। শহরের মূল হেড, মিনি কক্সবাজার সহ যে সমস্ত জায়গায় দর্শনার্থীদের সমাগম বেশি, সেখানেই চাঁদপুরের জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিনোদনকে কেন্দ্র করে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে চাঁদপুর বিভিন্ন দর্শনীয় যে জায়গাগুলো আছে, এখানে প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। প্রত্যেকটা জায়গায় আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। বিভিন্ন দর্শনীয় জায়গায় নির্বিঘ্নে তারা যাতায়াত করতে পারবেন। ছুটির দিন হওয়ায় জেলা সহ আশপাশের মানুষ ছুটে আসেন একটু বিনোদনের আশায়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। গাজা ইসরায়েলি বিমান হামলায় গত 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 43 ফিলিস্তিনের। আহত হয়েছে আরও অর্ধশতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। গত 18 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বর্বর হামলায় গাজায় নিহত হয়েছে 52,418। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলার পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। এর অংশ হিসেবে বড় আকারের রিজার্ভ সেনা জড়ো করবে তারা। খেলার খবর। দাবা। বাংলাদেশ দাবায় এক নতুন মাইল ফলক। ফিদে থেকে আন্তর্জাতিক মাস্টার খেতাব পেলেন ওয়াদিফা আহমেদ। মাত্র 17 বছর বয়সে এই গৌরব অর্জন করলেন তিনি। গেল মার্চে অনুষ্ঠিত এশিয়ান জোনাল 3.2 দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে IM হওয়ার সব শর্ত পূরণ করে ওয়াদিফা।
এতদিন ফিদের আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে এলো সেই স্বীকৃতি। আর ওয়াদিফা আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন দেশের নারী আইএমদের তালিকায়। এর আগে বাংলাদেশে 3 নারী আন্তর্জাতিক মাস্টার খেতাব পেয়েছেন। প্রথম ভূষিত হন রানী হামিদ, পরে এই তালিকায় যোগ দেন শামিমা ও শারমিন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মুসলিম প্রধান দেশে কোরআন বিরোধী কোনো নীতি চায় না হেফাজতে ইসলাম। নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল সহ 4 দাবিতে মহাসমাবেশ। কর্মক্ষেত্রে মৃত্যুর ক্ষতিপূরণ আজীবন আয়ের সমান করার দাবি শ্রমিকদের। বৈষম্যমূলক আইনের বাতিল চায় খাত সংশ্লিষ্টরা। ডেঙ্গু নিয়ন্ত্রণে বাস্তবসম্মত পদক্ষেপের আহ্বান নগরবাসীর। মশক নিধন অভিযান জোরদার করা হয়েছে, দাবি দক্ষিণ সিটি। এবং পাক ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে, 9 রাত ধরে গোলাগুলি। সিন্ধুর পানি প্রবাহে বাধা দিলে সামরিক হামলার হুঁশিয়ারি ইসলামাবাদে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।